বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের মতো আজকেও আমি একটা প্রতিবেদন পড়ব। তো আজকের প্রতিবেদনটা আমার পড়া এই পর্যন্ত প্রতিবেদনের মধ্যে আমার মনে হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন। তাহলে এই প্রতিবেদনে আসলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ব্যাপারটা এবং ট্রাম্প এই বিষয়টা কিভাবে দেখছে, ইউরোপে এই বিষয়টা নিয়ে আসলে প্রভাবটা কিরকম, এই যুদ্ধের ইতি কিরকম হতে পারে, তার অনেকগুলো প্রশ্ন এখানে আসলে সমাধান সম্পূর্ণ না হলেও আমার মনে হয় যে অনেকটা ধারণা পাওয়া যায় যে কিভাবে সমাধান হতে পারে, এই যুদ্ধের অবসানটা কিভাবে হতে পারে। ঠিক আছে, এটা নিয়ে ইউরোপে আতঙ্কটা কিরকম, আতঙ্কের কারণ কি, রাশিয়ার আসলে কূটনৈতিক বিজয় হবে কি হবে না, ট্রাম্পের মতামতটা কি, ট্রাম্প কোন দিকে দৃষ্টিপাত বেশি করছে, এই সবগুলা বিষয় কিন্তু এখানে উঠে এসেছে। যদিও প্রতিবেদনের নাম যে স্টারমারের যুক্তরাষ্ট্র সফর ও ইউরোপের নিরাপত্তা প্রশ্ন, কিন্তু আমার মনে হয় প্রতিবেদনের নামে অতটা বেশি ধারণা পাওয়া যাচ্ছে না আসলে প্রতিবেদনে কি আছে। এখানে অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়েছে, আপনারা প্রতিবেদনটা সম্পূর্ণ শুনুন। এবং এই রিলেটেড আরো 2টা প্রতিবেদন আমার গত ভিডিওতে আপলোড হয়েছে, তো আমি একটা প্লে লিস্টে এগুলো দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা আমি শুরু করতেছি। তো প্রথমত হচ্ছে একটু প্রেক্ষাপটটা বলে নিই, কাহিনী কি হয়েছে। যে কিয়ার স্টারমার, যিনি হচ্ছে যুক্তরাজ্যের আপনার প্রধানমন্ত্রী, তিনি হচ্ছে যাচ্ছে সফরে যুক্তরাষ্ট্রে। কেন যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছে? ট্রাম্পের সাথে বৈঠকে কিছু বিষয় ক্লিয়ার করার জন্য। অনেকের মতে এই ধারণা যে এটা স্টারমারের জন্য সবচেয়ে বড় একটা কূটনৈতিক চ্যালেঞ্জ হচ্ছে, কেননা অনেক অনেকে বলছেন যে তিনি এত আহ, মানে বড় একটা ইস্যু নিয়ে, মানে এত বড় একটা ব্যাপার নিয়ে কথা বলতে যাওয়া, তার অভিজ্ঞতার একটু এই ক্ষেত্রে এত বেশি অভিজ্ঞতা নাই এই ক্ষেত্রে। ঠিক আছে, তো সেই দিক থেকে এটা তার জন্য অনেক বড় চ্যালেঞ্জ হবে। দ্বিতীয়ত ট্রাম্পের অবস্থান যেই রকম একঘেয়েমি একটা দিকে আছে বা একটা গোড়া দিক আছে, তো সেই দিক থেকেও কিন্তু এটা একটু কঠিন হবে তাকে এটা মেনটেন করা, ব্যালেন্স করা। ঠিক আছে, আচ্ছা তো প্রতিবেদনটা শুরু করি। যে আজ আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, তিনি হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে যাবেন। ওকে, বৈঠকে যান ঠিক আছে, কিন্তু এই বৈঠকে তার লক্ষ্য কি? এই বৈঠকের লক্ষ্যকে ধরা হয়েছে 3টা লক্ষ্য। 3টা কি কি? একটা হচ্ছে যে ট্রাম্পকে রাশিয়ার যেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে প্রভাবটা আছে সেটাকে থেকে দূরে সরানো। মানে যুক্তরাজ্য বা পশ্চিমা বিশ্ব, ইউরোপটা আর কি মনে করতেছে যে পুতিন কোনো না কোনো ভাবে হয়তো বা ট্রাম্পের উপর একটা প্রভাব বিস্তার করতেছে। প্রভাব বিস্তার না, আসলে ট্রাম্প বিজনেস পার্সন টাইপের তার বিহেভিয়ার, তো চিন্তা করছে যে ট্রাম্প সেখানে একটা লাভের সুযোগ দেখতেছে। এই প্রভাবটা কাটানো হচ্ছে তার একটা সফরের মূল লক্ষ্য, যে ট্রাম্প এন্ড পুতিন এই 2টা বিষয় যাতে ক্লোজ না হয়। দ্বিতীয় লক্ষ্য, ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চিত আদায় করা। যে ইউক্রেনের যে নিরাপত্তাটা, ইউক্রেনের যে যুদ্ধ হবে না বা ইউক্রেনের যে রাশিয়া দখল করবে না, এই নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য হচ্ছে তার দ্বিতীয় লক্ষ্য। এবং তৃতীয় লক্ষ্য কি? যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার যে ঐতিহ্যবাহী সম্পর্ক, দেখেন এটার লক্ষ্য করা, এটা রক্ষা করা। এর কারণ কি? আমরা জানি যে যুক্তরাষ্ট্রের সাথে এবং ইউরোপের সাথে একটা সম্পর্কের টানাপোড়েন হচ্ছে। সেই টানাপোড়েনটা বোঝা যায় ট্রাম্পের বেশ কিছু স্টেটমেন্টের মাধ্যমে। যে স্টেটমেন্টগুলো আমি পিছনে মানে এর নিচে কিছু লাইন আছে, সেগুলো পড়লেই বুঝবেন, এবং গত কিছু ভিডিওতেও সেটা ক্লিয়ার করা হয়েছে। ঠিক আছে, তো এই 3টা লক্ষ্য, তাহলে 3টা লক্ষ্য কি পেলাম? একটা হচ্ছে ট্রাম্প এন্ড পুতিন এই 2টা সম্পর্কে একটু সম্পর্কটা যাতে ঘন না হয় এইটা বন্ধ করা। দ্বিতীয়ত হচ্ছে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা। এবং তৃতীয় যেটা, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহ্যবাহী সম্পর্ক রক্ষা করা। কিন্তু লেখকের মতে যে এই লক্ষ্য আসলে সফল হওয়ার সম্ভাবনা খুব কম। এই লক্ষ্য সফল হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা, একটা লক্ষ্য সফল হবে কি হবে না এটা আপনি বুঝবেন কিভাবে? এটা বোঝার একটা উপায় আছে যে এর আগের প্রেক্ষাপটগুলো কি হয়েছে তা দেখে। তো তো সেটা থেকে লেখক টেনে বলছে যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যখন গত সোমবার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হলো, তো তার সাথে ঘটে যাওয়া কিছু কর্মকাণ্ডের প্রেক্ষাপটে কিন্তু বলা যায় এই লক্ষ্যটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা কম। কি ঘটেছিল তার সাথে? তিনি হচ্ছে ট্রাম্পের সাথে পুরনো যে ভালো সম্পর্ক এটা পুনর্গঠন করার চেষ্টা করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট। তো চেষ্টা যখন করেছিলেন, তো ইউক্রেনের নিরাপত্তা আদায়ের বিষয়টা আসলে প্রতিশ্রুতি আদায় করতে চাইছিলেন, যে ট্রাম্প যাতে প্রতিশ্রুতি দেয় যে ইউক্রেনের নিরাপত্তা বিষয়টা ট্রাম্প দেখবে, কিন্তু আসলে সেটা তিনি করতে পারেন নাই। এটা ফরাসি প্রেসিডেন্ট করতে পারে নাই। স্টারমারের জন্য এটা কি হবে? তাইলে বুঝে যেতেছে এটা আরো কঠিন হবে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে স্টারমার যখন আসলে এই উদ্দেশ্যে রওনা দেয়, আটলান্টিক মহাসাগর পেরিয়ে যখন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেয়, তখনই যুক্তরাষ্ট্রের একটা মিটিং বসে। সেই মিটিং এ কি হয়?
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দেয় যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য শক্তিশালী নিরাপত্তা দেবে না। তার মানে কি? তার মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আগে থেকে আঁচ করতে পারতেছে যে কিয়ার স্টারমারের উদ্দেশ্য কি কি হইতে পারে। তার দ্বিতীয় যে উদ্দেশ্যটা, যে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা আদায় করা, ট্রাম্প এটা তার প্রপোজাল দেওয়ার আগেই একটা মিটিং এ না করে দিছে স্পষ্টভাবে যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা দেবে না। তো এটা দ্বারা বোঝা যায় কি, যে স্টারমারের যেই একটা টার্গেট নিয়ে আগাচ্ছে বা টার্গেট নিয়ে যেতে চাইতেছে, এটা লক্ষ্য যে পূরণ হবে না বা সম্ভাবনা কম, তার কিন্তু একটা ইন্ডিকেশন এখানে পাওয়া যায়। ট্রাম্প এই ব্যাপারে কি বলছে? বলছে যে আমি ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছি না, ইউরোপের দেশগুলো এটা করবে, ডট 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 ডট। ইউরোপ তো ইউক্রেনেরই প্রতিবেশী, তার মানে বুঝাই যেতেছে যে তার এই ব্যাপারে চিন্তা ভাবনাটা একটু কতটা কম গুরুত্বপূর্ণ সাথে সে দেখতেছে আর কি। আচ্ছা, এবার আসি স্টারমারের কথা। স্টারমার কি মনে করেন? তিনি মনে করেন যে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা না দেয়, তাহলে কোনো শান্তি চুক্তি কার্যকর হবে না। আপনারা শান্তি চুক্তি নিয়ে আমার গত একটা ভিডিওতে আছে, সেখানে এই ভিডিওতে আমি বলতেছি শান্তি চুক্তি বিষয়টা কি, যে ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধটা মিটমাট করার জন্য সৌদি আরবে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একটা বৈঠকের ব্যাপারটাই হচ্ছে শান্তি চুক্তি। সেখানে আলাপ আলোচনা হয় যে যুদ্ধটা কিভাবে ইতি টানা যায়। তো এই শান্তি চুক্তি কার্যকর হবে না যদি না কোনো ইউক্রেনকে নির্ভরযোগ্য নিশ্চয়তা যুক্তরাষ্ট্র না দেয়। এটা কে মনে করে? কেয়ার স্টারমার মনে করে। ঠিক আছে, তিনি সাংবাদিকদের বলেন যে আমি সম্পূর্ণ নিশ্চিত যে আমাদের একটি স্থায়ী শান্তির প্রয়োজন। আমরা যে শুধু অস্ত্রবিরতির কথা বলি, এটা আসলে বাস্তবসম্মত শান্তি নিয়ে আসবে না। আমাদের দরকার কি? নিরাপত্তার নিশ্চয়তা। এটা কিন্তু স্টারমার বলে। তো স্টারমার এই যে এই কথাটা দ্বারাই কিন্তু, যে বললাম না স্টারমারের উদ্দেশ্য তিনটা, তার উদ্দেশ্য কিন্তু এই কথাগুলো দ্বারা প্রকাশ পায় যে তিনি কি উদ্দেশ্যে আসলে যাচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, স্টারমার ট্রাম্পের কাছে আরো একটা ব্যাপার প্রতিশ্রুতি আদায় করতে পারেন, যেটা আসলে ট্রাম্প আগে থেকেই দিতে নারাজ। সেটা হচ্ছে কি, যে এই বিষয়টা একটু আমি ক্লিয়ার করি। যেমন বিষয়টা হচ্ছে, ট্রাম্প যেই নিরাপত্তার ব্যাপারটা বলতেছে যে ইউক্রেনই ইউরোপের প্রতিবেশী, তো ইউরোপের উচিতই যে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা, যে এই কথাটা তিনি স্টেটমেন্টে বলছে। তো এই নিরাপত্তা নিশ্চিত করতে তো কিছু লজিস্টিক লাগে, কিছু সাপোর্ট লাগে, তাই না? যেমন এখানে গোয়েন্দা তথ্য, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থা লাগে। তো আপনার স্টারমারের মতে যে এই সকল লজিস্টিক সাপোর্টের জন্য তো যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া আসলে এই ব্যাপারটা সম্ভব না কার্যকরভাবে। তো তিনি উদ্বেগ প্রকাশ করছেন, যদি কোনো সম্পূর্ণ যুদ্ধবিরতি ছাড়া শুধু অস্ত্রবিরতি হয়, তাহলে এটি পুতিনকে কৌশলগতভাবে সুবিধা দিবে। পুতিন অপেক্ষা করবেন এবং পরে আবার ইউক্রেনে আক্রমণ করবেন। তার লক্ষ্য ইউক্রেনকে দখল করা। তা তো সবারই বোঝার কথা। তার মানে তিনি বুঝাইতেছে যে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আসলে ওই নিরাপত্তা ব্যাপারটা এনশিওর করতে হবে। কেননা এই নিরাপত্তার ব্যাপারটা যদি যুক্তরাষ্ট্র এনশিওর না করে, শুধুমাত্র অস্ত্রবিরতির মধ্যেই থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি সম্পূর্ণ যুদ্ধবিরতি হবে না এবং পুতিন আবার যে কোনো সময় ইউক্রেন দখলের জন্য আগ্রাসন চালাবে আর কি। ঠিক আছে, এটা স্টারমারের মতে। আচ্ছা, এবার আসি যে ট্রাম্প এই ব্যাপারে আরো বেশ কিছু মন্তব্য দিয়েছে, যেটা বললাম যে ইউরোপ নিরাপত্তার দায়িত্ব তাদের নিজেদেরই নিতে হবে। ট্রাম্প দাবি করেছেন যে ইউক্রেনের এই যুদ্ধটা শুরু করেছিল জেলেনস্কি। যদিও আসলে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা লেখকের মতে, যে কারণ এই যুদ্ধ আসলে প্রেক্ষাপট যদি দেখে যে 2022 সালে রাশিয়া কর্তৃক ইউক্রেন আক্রমণ হয়, তো পশ্চিমা বিশ্ব এটি অনিশ্চিত ভবিষ্যৎ দিকে নিয়ে যাচ্ছে, যেখানে কেউ জানে না ট্রাম্প কিভাবে যুদ্ধ বন্ধ করতে চান। ওই যে সৌদি আরবের সাথে যেই শান্তি চুক্তির কথা বললাম, সেটা এখানে বলা আছে আর কি। ঠিক আছে, ওকে। এবার আসি আরেকটা বিষয়। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখেন, এতদিন কিন্তু ট্রাম্প বলি না, যুক্তরাষ্ট্র প্রশাসন আপনার ইউক্রেনকে সহায়তা দিয়েছে, বিভিন্ন সহায়তা। তো এই সহায়তা তো একটা ঋণের সহায়তা না, কিছু সহায়তা কিছু হচ্ছে ঋণ। তো এই ব্যাপারে তো একটা মানে ঋণটা তো আবার ফেরত দিতে হবে, তাই না? এই টাকা কোত্থেকে পাবে? তো এই ব্যাপারে ট্রাম্প আবার কি করছে, একটা প্রস্তাব করছে, চুক্তি প্রস্তাব করছে। চুক্তিটা কি, যে যুক্তরাষ্ট্র ইউক্রেনের একটা বিরল খনিজ সম্পদ আছে, যেগুলোকে আমরা খুব দামি খনিজ সম্পদ আছে না, এই সকল খনিজ সম্পদ তিনি এক্সট্রাক্ট করে লাভবান হতে চান। তিনি বলেন যে এই সম্পদ বিক্রি করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া যে সামরিক এবং আর্থিক সহায়তা, তার অর্থটা ফেরত পাবে। এবং ট্রাম্প বলেন যে আমরা যে চুক্তিটি করতে যাচ্ছি তাতে আমাদের বিশাল সম্পদ বয়ে আনবে, যার খরচ আমরা যা খরচ করছি তা আমরা ফেরত পাবো, এবং এই চুক্তি কার্যকর হলে প্রায় $500 বিলিয়ন লাভ করতে পারবো। তার মানে বুঝে যেতেছে ট্রাম্প তো ব্যবসায়ী মনোভাব সম্পন্ন লোক এবং বাস্তববাদী সম্পন্ন লোক। তো তিনি বলতেছে যে যে ইউক্রেনে যে একটা বিরল
পদার্থ থাকে না, যেমন অনেক তো দামি খনিজ পদার্থ থাকে, ইউরেনিয়াম একটা খনিজ পদার্থ তাই না, এরকম মানে খুব মূল্যবান। তো এরকম বিরল পদার্থের যে খনি আছে সেই খনিটা চাচ্ছে যুক্তরাষ্ট্র এটাকে এক্সট্রাক্ট করবে, করলে তো এই যে এই টাকাটা পাবে যে $500 বিলিয়ন মতো তাদের আয় হবে। এই আয়টা দিয়ে এই যে ইউক্রেনকে এত সহায়তা দিচ্ছে সেই অর্থটাও এখান থেকে তিনি তুলে আনতে পারবেন, ঠিক আছে। তো এই এই চুক্তিটা তিনি প্রস্তাব করেছেন, কাকে প্রস্তাব করেছেন? অবশ্যই ইউক্রেনের প্রেসিডেন্টকে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করছে। অনেকে সমালোচনা করছে যে এটা হচ্ছে একটা দুর্বল জাতিকে শোষণ করার একটা সিস্টেম, ঠিক আছে। তো ট্রাম্প আরো বলছে যে জেলেনস্কি যুক্তরাষ্ট্রে আসছেন এবং শুক্রবারে এই চুক্তিতে স্বাক্ষর করবেন, এটা ট্রাম্প বলছে। এখন ট্রাম্প আসলে এই ব্যাপার তিনি যদি বলে থাকেন, তো অন্যদিকে জেলেনস্কি কি বলছে যে তিনি চূড়ান্ত স্বাক্ষর করবেন তখন যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে চূড়ান্ত নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করে। তার মানে এখানে কিন্তু একটা বার্গেনিং এর জায়গা রয়ে যেতেছে। তো বর্তমান যে পরিস্থিতিটা, যুক্তরাষ্ট্র এই চুক্তিটার জন্য প্রস্তাব করেছেন এবং জেলেনস্কি শর্ত দিয়ে দিচ্ছেন যে আমি চুক্তি স্বাক্ষর করব, কিন্তু আমাকে সম্পূর্ণ নিশ্চয়তা দিতে হবে। এইটা ট্রাম্পকে মানে এই ব্যাপারটা আসলে ট্রাম্পেরও মানতে হবে। তো এই পরিস্থিতি কি দেখা যাচ্ছে যে আসলে জেলেনস্কি ট্রাম্পের চাপের মুখে নতি স্বীকার করবে না, করে নাই, ঠিক আছে। তো ট্রাম্প যেটা চেয়েছিল যে একটা বিশাল খনিজের অংশ নিয়ে নিবে সহজেই খুব, কিন্তু জেলেনস্কি তো এই শর্তটা মানবে না। তো ট্রাম্প যেটা আসলে বলে যে তার কূটনীতিক সফলতা সবসময় বলে আসে বা প্রচার করে আসে, হয়তোবা তার বাস্তবতা একটু ভিন্ন হতে পারে এবার, ঠিক আছে। আর ট্রাম্প তো একটু ব্যবসায়ী মনোভাব সম্পন্ন, তিনি আসলে রাশিয়ার সাথে বড় ধরনের অর্থনৈতিক চুক্তি করারও পরিকল্পনা করতেছেন। দেখেন এইটা কিন্তু আসলে রাশিয়া একটা কূটনৈতিক বিজয় এনে দিতে পারে, কেন রাশিয়ার উপর যে নিষেধাজ্ঞা আছে, অনেকে চিন্তা করতেছে যে এই যে শীর্ষ একটা সম্মেলন হবে কিছুদিন পরে, তো এই সম্মেলনের পরিকল্পনা করতেছেন যেই রকম নিষেধাজ্ঞাগুলো ছিল সেগুলোকে শিথিল করার ব্যাপারেও কথা বলবে। তো এই শিথিল করার ব্যাপার যদি হয় তাহলে কিন্তু এটা রাশিয়ার জন্য একটা কূটনৈতিক বিজয়। আপনারা এটা একটু হাইলাইট করে রাখেন, এটা পরীক্ষাতে লিখতে পারেন। এই ব্যাপারটা কিন্তু ইউরোপে একটা আতঙ্ক সৃষ্টি করছে। কেন সৃষ্টি করছে? ইউরোপবাসী মনে করছিল যে ট্রাম্পকে দিয়ে এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়াকে একটা শাস্তি দিবে, রাশিয়াকে একটা শাস্তি দিবে, কড়া শাস্তি দিবে। কিন্তু আসলে ট্রাম্প যে নীতি গ্রহণ করতেছে এর ফলে সেই শাস্তি তো দিবেই না, বরঞ্চ ট্রাম্পের সাথে পুতিনের সখ্যতা বেশি গড়ে উঠতেছে। ঠিক এই কারণে কিন্তু বলা হয়েছে যে কেয়ার স্টারমারের যে আপনার 3টা লক্ষ্য, তার মধ্যে প্রথম লক্ষ্য হচ্ছে কি যে ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রভাব থেকে দূরে সরানো। তো বুঝতে পারছেন তো ব্যাপারটা, যে সামনের সম্মেলনকে মাথায় রেখে সে কিন্তু স্টারমার এই জন্য কথা বলতে যাচ্ছে। এটা কিন্তু আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটের জন্য বলি, ইউরোপে এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের জন্য বলি, খুব গুরুত্বপূর্ণ একটা সফর, ঠিক আছে। তো এটা রেজাল্টটা আসলে অনেকেই বসে আছে রেজাল্টটা কিরকম হবে। আচ্ছা, আর এই কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার হোয়াইট হাউসে যাচ্ছেন, দেখছেন এখানে তাই বলে দিচ্ছে। আচ্ছা, এবার আসি যে তিনি ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে চান। ট্রাম্প অনেক ব্যাপারে একটু ধোঁয়াশা রাখছে। একদিকে তিনি বলতেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তিনি থামাবেন, আরেকদিকে বলতেছে নিশ্চয়তা দিবেন না, এর মধ্যে একটা টালমেটাল অবস্থা। আরেকদিকে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে সম্পর্ক করতেছেন। তো এই ব্যাপারে তিনি স্পষ্ট হতে চান যে ইউরোপ এবং ইউক্রেনের ভবিষ্যৎ আলোচনাকে বাইরে রাখা হবে না। দেখেন ইউক্রেনকে ভবিষ্যৎ আলোচনা থেকে বাইরে রাখা হবে না। এই যে সৌদি আরবের সাথে চুক্তিটা হচ্ছে শান্তি চুক্তি, সৌদি আরবের সাথে না, মানে সৌদি আরবে রাশিয়ার প্রেসিডেন্টের সাথে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে যে শান্তি চুক্তি হয়েছে সেই চুক্তিতে কিন্তু ইউরোপের প্রতিনিধি তেমন একজন ছিল না। তো তিনি বলতেছেন যে সামনের যে ভবিষ্যৎ আলোচনাগুলা সেক্ষেত্রে কিন্তু ইউরোপ এবং ইউক্রেনকে যেন বঞ্চিত না রেখে বা বাইরে না রেখে কোনো সভা যাতে আনুষ্ঠানিকভাবে আলোচনাটা না হয়, ঠিক আছে। স্টারমারের জন্য তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটি এটা হবে। এর কারণ কি? কারণ তার রাজনৈতিক অভিজ্ঞতা তুলনামূলকভাবে সীমিত। কারণ তিনি এর আগে এত বড় বিষয় নিয়ে এভাবে কূটনৈতিক পর্যায়ে আলোচনা আসলে করেননি। তো সেই হিসেবে অনেকে চিন্তা করতেছেন যে এটা আসলে তার জন্য খুব কঠিন হবে বিষয়টা আর কি, ঠিক আছে। আর এর একটা ব্যাপার আছে এখানে যে ট্রাম্প একাধিকবার অভিযোগ করে আসতেছে কি বিষয়ে, যে যুক্তরাষ্ট্র অনেক দিন ধরে ইউরোপের নিরাপত্তার বিষয়ে বেশি ব্যয় করে আসছেন, অথচ ইউরোপীয় দেশগুলো তাদের প্রতিরক্ষার খাতে যথেষ্ট ব্যয় করছে না। তো তিনি কিন্তু এটা অনেক আগে থেকে বলে আসতেছে। তো এখন এই ব্যাপারটা যদি আবার কিয়ার স্টারমার আদায় করতে চায় যে না ট্রাম্প আসলে আরো বেশি ব্যয় করুক এবং নিরাপত্তা নিশ্চয়তা দান করুক, ট্রাম্প তো এই ব্যাপারে আগের থেকেই নাকচ করে আছে। তো এই ব্যাপারটা আসলে কতটুকু তিনি মানাতে পারবেন কিয়ার স্টারমার, এই নিয়ে আসলে অনেকে সন্দেহ প্রকাশ করছেন, ঠিক আছে। আচ্ছা, কিন্তু ট্রাম্পকে এই ব্যাপারে খুশি করার জন্য কিয়ার স্টারমার বা ইউরোপীয় যে সদস্যরা আছে তারা আগের থেকে কিছু পদক্ষেপ নিচ্ছে। কি পদক্ষেপ নিচ্ছে? তারা সামরিক বাজেট বাড়ানোর প্রতিশ্রুতি আগের থেকেই দিয়ে দিচ্ছে।
এবং ব্রিটেন 2027 সালের মধ্যে তাদের যে সামরিক বাজেট সেটা জিডিপি 2.5% করবে এবং আপনার 2029 সালের মধ্যে সেটা 3% পর্যন্ত বাড়াবে, এটা আগে থেকে জানাইছে। এই জানানোর কারণ কি? যাতে ট্রাম্প খুশি হয়। ঠিক আছে, ট্রাম্প খুশি হয়। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আমাদের অবস্থান বদলাতে হবে, কারণ এটি আমাদের আগামী প্রজন্মের জন্য বড় চ্যালেঞ্জ। দেখেন কেয়ার স্টারমার এই বক্তব্য দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে ট্রাম্পকে খুশি করার জন্যই এই রকমের বক্তব্য দিচ্ছে বা এই ব্যাপারে আরো বেশি সামরিক ব্যয় বাড়ানোর জন্য চিন্তা করতেছে। ঠিক আছে, তবে এই ব্যাপারটা আসলে ট্রাম্প কতটুকু সন্তুষ্ট হবে এ ব্যাপারে কিন্তু সুনিশ্চিত নয়। ঠিক আছে, কেননা ট্রাম্প আগে থেকে বলছে যে ন্যাটো দেশগুলো তাদের জিডিপির 5% প্রতিরক্ষা ব্যয়ের জন্য দাবি জানিয়ে আসতেছে যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে ব্যয় করছে 3.4%, কিন্তু যুক্তরাষ্ট্র আগে থেকে দাবি জানাচ্ছে যে ন্যাটো সদস্যগুলো যাতে 5% ব্যয় করে। ঠিক আছে, আচ্ছা এবার আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি যে প্রথাগতভাবে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক, বিশেষ সম্পর্ক বলা যায়, প্রায়শই ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্টের মধ্যে বৈঠকগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রতার স্মৃতিকে মনে করা দেয়। তো এই যে স্মৃতিকে মনে করে দেয় না, কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে যেটা দেখা যায়, তিনি ঐতিহাসিক প্রেক্ষাপট অত বেশি বিশ্বাস করে না। তিনি যেটা বিশ্বাস করে সেটা কি, যে যুক্তরাষ্ট্র অনেক দেশের থেকে আসলে অনেক বেশি শক্তিশালী এবং অন্যান্য অনেক দেশ যুক্তরাষ্ট্র থেকে বেশি দুর্বল। তিনি শক্তি ভারসাম্য, ব্যালেন্স অফ পাওয়ারের ব্যাপারটা উনি ভিন্নভাবে দেখেন এবং তিনি ঐতিহাসিক বিষয়গুলো নিয়ে অত বেশি আগ্রহী না। তার কাছে ওই যে ব্যবসায়ী হিসাব, যেহেতু আমার যেখানে লাভ আছে আমি সেখানে ইনভেস্ট করব, আমার যেখানে লস সেখানে আমি যাব না, সেটা অ্যাভয়েড করব। ঠিক আছে, এই বিষয়টা। এবার আসি যে ট্রাম্পের সাথে কিন্তু ব্রিটেনের এই প্রধানমন্ত্রী নির্বাচনের আগেও বৈঠক হয়েছিল। তখন কিন্তু ট্রাম্প বলেছিল তার সম্পর্কে যে হি ইজ আ গুড ম্যান। দেখেন, কিন্তু ট্রাম্পের কথা প্লটে প্লটে চেঞ্জ হয়ে যায়। কিন্তু কয়েক সপ্তাহ আগেই তিনি আবার কি বলছে, যে স্টারমার এবং ম্যাক্রোকে দোষারোপ করে যে তারা ইউক্রেন যুদ্ধ নিয়ে যথেষ্ট কাজ করতেছে না। এর আগে বলে যে হি ইজ এ গুড ম্যান, কিন্তু তারপরে বলে তারা এই ব্যাপার নিয়ে যথেষ্ট কাজ করতেছে না। অন্যদিকে দোষারোপ করার একটা টেন্ডেন্সি রয়। তো তার আসলে তার মন্তব্যের উপরে যে কতটা স্থায়ী তার মন্তব্য, এটা আসলে ভরসা করা যায় না। এখন ট্রাম্পের ব্যাপারে যে কেয়ার স্টারমার যাচ্ছে, এই ব্যাপারে একটা গোপন অস্ত্রের কথা বলছে লেখক বলতেছে যে যদি স্টারমার তাকে ট্রাম্পকে দাওয়াত দেয়, যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানিয়ে খুব ভালো একটা সমাদর করে, হয়তোবা কোনো একটা তাদের লক্ষ্য পূরণের জন্য এটা সহায়ক হতে পারে। কেন, ট্রাম্প আসলে এই রাজকীয় সফরগুলো খুব পছন্দ করে। এর আগের বারও যখন ট্রাম্প গিয়েছিল যুক্তরাজ্যে এরকম রাজকীয় সফরে, তার খুবই ভালো লেগেছে এবং খুব আনন্দিত হয়েছে। এই নিয়ে তিনি মন্তব্য করেছে। তিনি বলছে যে তিনি গত 25 বছরে এত আনন্দ পাননি। তো কাউকে খুশি করার মাধ্যমে যদি কিছু আদায় করা যায়, অবশ্যই সেটা ভালো। যাই হোক, এইরকম মতপার্থক্য তো আসলে থেকেই যায়। তো স্টারমার আসলে নিশ্চিত নন যে তিনি ওয়াশিংটন সফরে সফল হতে পারবেন কিনা। তো তিনি সাংবাদিকদের এই কথা বলেন যে আমি আগেভাগে কিছু বলতে চাই না, তবে আমি এই নীতিগুলো স্পষ্টভাবে ট্রাম্পকে জানানোর জন্যই হোয়াইট হাউসে যাচ্ছি। তো যাই হোক, এই ছিল আজকের প্রতিবেদনটা। আমার মনে হয় বেশ কিছু ব্যাপার ক্লিয়ার হয়েছে যে আসলে ট্রাম্পের অবস্থানটা কোন দিকে। ট্রাম্প আসলে অনেকটা দ্বিমুখী নীতির মতো। ট্রাম্প এই পাশে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ইউরোপকে খুব চাপ দিচ্ছে যে তারা কেন কাজ করতেছে না, তাদের আরো কাজ করা উচিত, ইউরোপের দায়িত্ব তাদের নেওয়া উচিত। অন্যদিকে পুতিনের সাথে আলাদা বৈঠক করতেছে। এদিকে জেলেনস্কিকে বলতেছে খনি দেওয়ার কথা, সেই ব্যাপারে চুক্তি স্বাক্ষর করার ব্যাপার। মানে সম্পূর্ণ যুক্তরাষ্ট্র কেন্দ্রিক তো ব্যাপারটা নিচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু আসলে আপনারা নেক্সট পরীক্ষায় যদি আসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে, আপনারা হয়তো বা এখান থেকে অনেকগুলো ইনফরমেশন আছে, এগুলো আমি মনে হয় ব্যবহার করতে পারবেন আর কি। ঠিক আছে, আর এটা থেকে আঁচও করা যায় আসলে যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।